অসুবিধা পড়ানি কোশ্চেন করবে কাজে। তো যেটা দেখো আগের দিন আমরা যেটা পড়েছিলাম যে আগে আমরা যেটা পড়েছিলাম যে 5 কিংডম কনসেপ্টে আমাদের যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো হচ্ছে মনেরা পড়া হয়ে গেছে আগে আমাদের। তারপর ছিল প্রোটিস্টা, তারপরে ছিল কি পাঞ্জি পড়া হয়ে গেছে, প্ল্যান্টি এটা এখন আমাদের হয়নি, এবার আমরা এটা পড়বো। এবং আমাদের হয়ে গেছে এটা হচ্ছে অ্যানিমাল কিংডম বা অ্যানিমালিয়া, এগুলো হয়ে গেছে। তাহলে আমাদের শুধুমাত্র এখন বাকি আছে সেটা হচ্ছে প্ল্যান্টি কিংডম। এই যে প্ল্যান্টি কিংডমের আগের দিন আমরা তাদের যে এভোলিউশনারি ট্রি অর্থাৎ কে আগে এসেছে কে পরে এসেছে সেগুলো আমরা কিন্তু আগের দিনে আমরা দেখে নিয়েছি। এভোলিউশনারি ট্রিতে প্রথম আমরা দেখেছিলাম কি এসেছে, প্রথম এসেছিল অ্যালগি গুলো, অ্যালগি, ঠিক আছে, এই অ্যালগি গুলো এসেছিল। তো প্রথম আমাদের যদি প্ল্যান্ট কিংডম দেখি, প্ল্যান্ট কিংডম অ্যালগিতে আমি পরে আসছি, প্ল্যান্ট কিংডমটাই বলছি। তো প্ল্যান্ট কিংডমের মধ্যে সমস্ত উদ্ভিদগুলোকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করে থাকি। তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছো এই দুই ভাগ কি, একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে ইংরেজিতে সেটাকে বলা হয় ক্রিপ্টোগ্যামাস বা ক্রিপ্টোগ্যামস, আর একটা হচ্ছে ফ্যানেরোগ্যামস, ফ্যানেরোগ্যামস। তো উদ্ভিদ রাজ্যের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে কারা কারা ক্রিপ্টোগ্যামস, অর্থাৎ কোন কোন সদস্যরা, প্রথম হচ্ছে অ্যালগি হচ্ছে ক্রিপ্টোগ্যামস, আর কে ব্রায়োফাইটা, এবং টেরিডোফাইটা। এই তিনটে উদ্ভিদের পর্ব বা উদ্ভিদের জীবিকা যেটা তারা হচ্ছে কি ক্রিপ্টোগ্যামাস প্রকৃতি, বাংলায় বলে হচ্ছে অপুষ্পক। তার মানে এদের খুব একটা বেশ ফলফুল দেখতে হয় না, অপুষ্পকটাই। আর যারা ফ্যানেরোগ্যাম তারা হচ্ছে সপুষ্পকটাই। তো ফ্যানেরোগ্যামসের কারা রয়েছে, ফ্যানেরোগ্যামসের তোমরা বলো, একটা হচ্ছে জিমনোস্পার্ম, মানে জিমনোস্পার্ম কাদেরকে বলা হয়, ব্যক্তবীজী উদ্ভিদ, ব্যক্তবীজী, তাই তো, ব্যক্তবীজী জিমনোস্পার্ম। আর একটা হচ্ছে গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম, গুপ্তবীজী বলি তাদেরকে, গুপ্তবীজী বলি। এই টোটাল আছে আমাদের প্ল্যান্ট কিংডম। এই প্ল্যান্ট কিংডমের প্রথম আসছি অ্যালগি সম্পর্কে। তো অ্যালগি সম্পর্কিত যে বিদ্যা, মানে কেউ যদি অ্যালগি নিয়ে পড়াশোনা করে তখন সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় অ্যালগোলজি, বা ফাইকোলজিও বলা হয়। উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ফাইকোলজি। তো অ্যালগোলজিও মানে ফাইকোলজির মধ্যেই পড়ে। তো এই ফাদার অফ অ্যালগোলজি কাকে বলা হয়, আগের দিন একবার মনে হচ্ছে বলেছিলাম, বিজ্ঞানী ফ্রিস, ফাদার অফ অ্যালগোলজি বিজ্ঞানী ফ্রিস, আর ফাদার অফ ইন্ডিয়ান অ্যালগোলজি, এটা হচ্ছে বিজ্ঞানী M.O.P. আয়েঙ্গার, আয়েঙ্গার বিজ্ঞানীর নাম এটা। তাকে আমাদের ভারতের শৈবাল বিদ্যার জনক বলা হয়, অ্যালগোলজির জনক, ফাদার অফ ইন্ডিয়ান অ্যালগোলজি, ALGOLOGY, ফাদার অফ ইন্ডিয়ান অ্যালগোলজি, ঠিক আছে। তো অ্যালগি পড়তে গিয়ে আমরা প্রথম লেখা হয়ে গেলে পড়বেন, প্রথম আমরা শৈবালের বিভিন্ন যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্য, সেগুলো আমরা প্রথমে দেখে দেবো।
শৈবালের বৈশিষ্ট্য। ঠিক আছে, এখানে এখানে কোনো বানানো অসুবিধা আছে বলো? ঠিক আছে, কোনটা? ঠিক আছে, কোনটা বলো? ফাইকোলজি, PHYCOLOGY, ফাইকো। ঠিক আছে, কোনটা বলো? ফাদার অফ অ্যালকোলজি, প্লিজ, FRISTZ, প্লিজ। ঠিক আছে, আয়নকারটা IYENGER, আয়নকার। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে আসছি। এরপর চলে আসছি ক্যারেক্টারস। ক্যারেক্টারস, ঠিক আছে, ক্যারেক্টার মানে কি? সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য, ক্যারেক্টারস। তো সাধারণ বৈশিষ্ট্যটা আমরা যেহেতু দেখবো যে তার কোষীয় গঠন, যেগুলো আমরা স্টাডি করবো এখানে, তার কোষীয় গঠন, ইংরেজিতে সেলুলার অর্গানাইজেশন, শৈবালে, সবকিছু আমরা এখন যেটা পড়ছি শৈবালেরই পড়ছি। ঠিক আছে, তাহলে কোষীয় গঠন দেখবো, তার অবস্থান দেখবো, মানে অবস্থান মানে কি? ডিস্ট্রিবিউশন, কোথায় সে শৈবালগুলো থাকে, ইংরেজিতে ডিস্ট্রিবিউশন। তৃতীয় দেখবো তার পুষ্টি। চতুর্থ দেখবো তার কোষ প্রাচীর, কোষ প্রাচীর গঠন বা কোষ প্রাচীর উপাদান। তারপরে দেখবো সালোক সংশ্লেষীয় রঞ্জক, সালোক সংশ্লেষীয় রঞ্জক, ইংরেজিতে বলা হয় ফটোসিনথেটিক যে পিগমেন্ট গুলো। আর দেখবো তার সঞ্চিত খাদ্যবস্তু, সঞ্চিত খাদ্য, আর হচ্ছে জনন। এই সমস্ত ক্যারেক্টারগুলো আমরা দেখবো শৈবালে। তা প্রথম হচ্ছে কোষীয় গঠন। প্রথম হচ্ছে কোষীয় গঠনটা দেখবো। একটা শৈবাল সে মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক হতে পারে। মাইক্রোস্কোপিক মানে কি? এদের দেখতে গেলে আমাদের মাইক্রোস্কোপ প্রয়োজন। মাইক্রোস্কোপিক হতে পারে মানে মাইক্রোমিটার তার দৈর্ঘ্য হতে পারে। সেখান থেকে সে লার্জ স্ট্রাকচারে হতে পারে, লার্জ স্ট্রাকচার বা লার্জ স্কেলার স্ট্রাকচার হতে পারে। লার্জ যখন হয় সেটা কত হবে? প্রায় 130 ফুট হতে পারে দৈর্ঘ্যটা। বুঝা গেল? মাইক্রোস্কোপিক মানে সবথেকে ছোট অ্যালগিদের মধ্যে কারা কারা রয়েছে? ছোট অ্যালগিদের মধ্যে রয়েছে মাইক্রোসিস্টিস, মাইক্রোসিস্টিস ছোট অ্যালগিদের মধ্যে পড়ে মাইক্রোসিস্টিস। মাইক্রোসিস্টিস কি করে? তোমরা একটা টার্ম পড়েছো ইউট্রফিকেশন, টার্ম পড়েছিলে? এই ইউট্রফিকেশনে তোমরা পড়েছিলে অ্যালগাল ব্লুম। এই অ্যালগাল ব্লুম পড়ে গিয়ে কোন অ্যালগিটা? এটা হচ্ছে এই মাইক্রোসিস্টিস। ঠিক আছে, এটা এক ধরনের টক্সিক অ্যালগি, অ্যালগাল ব্লুম তৈরি করে, অ্যালগাল ব্লুম তৈরি করে, যেটা আমরা দেখতে পাবো
ইউট্রপিকেশন, তাই তো? ইউট্রপিকেশন যখন হয় সেই ইউট্রপিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, টানটা তোমরা আগে পড়েছো ইউট্রপিকেশন। আর লার্জ যে স্ট্রাকচারগুলো মানে অনেক বড় বড় শৈবালগুলো এগুলো থাকে কোথায়? বেশিরভাগ থাকে ডিপ সি। ডিপ সি মানে হচ্ছে গভীর সমুদ্রে তলায় এগুলো থাকবে লার্জ স্ট্রাকচার। বেশিরভাগ কি রূপে থাকে? তারা কেল রূপে থাকে। কেল বলা হয় তাদেরকে। বেশিরভাগ কেলগুলো হচ্ছে ব্রাউন অ্যালগি। ব্রাউন অ্যালগি মানে বাদামি শৈবাল। বেশিরভাগ কেলগুলো সবই হচ্ছে ব্রাউন অ্যালগি। মানে সবথেকে বড় যে শৈবালগুলো কার অন্তর্গত? ব্রাউন অ্যালগির অন্তর্গত। ঠিক আছে, ব্রাউন অ্যালগির অন্তর্গত। এটা হচ্ছে তাদের কোষীয় গঠন। মেইনলি এরা ইউনিসেলুলার হতে পারে, ঠিক আছে, ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে। তাহলে ইউনিসেলুলার মাল্টিসেলুলার দুটোই হতে পারে। মাল্টিসেলুলার দুটোই হতে পারে। ইউনিসেলুলার একটা উদাহরণ দিতে বলে কি বলবে? একটা এককোষী শৈবাল। এককোষী শৈবালের উদাহরণ কি? হ্যাঁ, ভলভক্স কলোনিফর্ম থাকে, অনেক একসাথে থাকে। একটা হচ্ছে ক্লামাইডোমোনাস বলতে পারো, ক্লামাইডোমোনাস ইউনিসেলুলার অ্যালগি। ক্লোরেল্লা বলতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে এককোষী অ্যালগি। আর ভলভক্স গুলো হচ্ছে কলোনিয়াল, অনেকগুলো একসাথে থাকে। এগুলো বলবে, ঠিক আছে। তাহলে কোষীয় গঠনটা হলো, কোষীয় গঠনের পর কোষীয় গঠনের পর এবার আমরা চলে আসবো কিসে? অবস্থান। অবস্থান অবস্থান কোথায় থাকে অ্যালগিরা? কিছুক্ষণ আগে আমরা বললাম বেশিরভাগ এরা থাকবে কোথায়? সমুদ্রে বা মেরাইন প্রকৃতিরা হয়। মেরাইন মানে কি? সামুদ্রিক টাইপের হয়। MARINE মেরাইন, ঠিক আছে, মেরাইন। বাংলায় কি বলি? সামুদ্রিক। সামুদ্রিক, বেশিরভাগ এরা সামুদ্রিক হয়। তাছাড়া কি হয়? অ্যাকোয়াটিক হয়। অ্যাকোয়াটিক মানে কি? জলজ, মানে জলেও আমরা এদেরকে পাবো, জলজ বলা হয়। আর এরা কিছু ক্ষেত্রে প্যারাসাইট রূপেও থাকে। প্যারাসাইট রূপেও থাকে। তাদের ক্ষেত্রে যেমন স্লথ, বিয়ার যেগুলো মেরু ভাল্লুক বা স্লথ, তাদের যে বডিতে তারা কি রাখে? প্যারাসাইট রূপে থাকে, ঠিক আছে। অনেক সময় কিছু কিছু আছে আইসবার্গেও থাকে। আইসবার্গ মানে কি? হ্যাঁ, হিমশৈল, তাতেও থাকে। এবং হিমশৈলগুলোকে যদি দেখা যায় যে পিঙ্ক কালারের অ্যালগিগুলো রয়েছে, হিমশৈলটা দেখতেই লাগে পিঙ্ক কালারের। কিছু কিছু হিমশৈলতে দেখা যাচ্ছে গ্রিন অ্যালগিগুলো বেশি থাকে। হিমশৈলটা দেখতে গ্রিন কালারের লাগবে, মানে আইসের মতো না লাগে, সাদা না, গ্রিন কালার লাগে সেটা দেখতে, ঠিক আছে। এই জায়গায় বেশিরভাগ অ্যালগিগুলো অবস্থান করে। এটা হচ্ছে স্লথ বিয়ার, ঠিক আছে। হ্যাঁ, মৃতজীবী রূপে অ্যালগির অবস্থান
লাইকেন অবস্থা আছে নিউক্লিয় বিযোগে, তাহলে এটাকে বলবো আমরা সিম্বায়োটিক বা মিউচুয়ালিজম রূপে থাকতে পারে। মিউচুয়ালিজম, তাই তো? এখানে রয়েছে লাইকেন। লাইকেনে কে কে রয়েছে? এক হচ্ছে অ্যালগি থাকে আর একটা ফাঞ্জি থাকে। যেখানে অ্যালগিকে কি বলা হয়? ফাইকোবায়ন। ঠিক, ফাইকোবায়ন। আর ফাঞ্জিকে বলা হচ্ছে মাইক্রোবায়ন। ঠিক, এটা লাইকেন উদাহরণ দিয়ে দাও। লাইকেন একটা উদাহরণ দাও। লাইকেন উদাহরণ চাইছি। শৈবাল কি? শৈবাল তো লাইকেন থাকে, একটা উদাহরণ দেখি লাইকেনের উদাহরণ। লাইকেনের উদাহরণ যেমন পুসনিয়া, মনে আছে? রোজেল্লা। ভালো সুগন্ধি তৈরি হয় কোথা থেকে? এভারনিয়া। মনে পড়ছে এগুলো? তাহলে মাথাটাকে অত ভুলে গেলে কি করে হবে? এত পড়া ভুলে গেলে হবে? ঠিক আছে, তাহলে লাইকেনের উদাহরণ হচ্ছে আছে এগুলো। এরপরে কি আছে? এরপরে আছে পুষ্টি বা নিউট্রিশন, তাই তো? তোমরাই বলো তাহলে অ্যালগি কি ধরনের পুষ্টি পদ্ধতি? অ্যালগির পুষ্টি পদ্ধতি কি ধরনের? অ্যালগির পুষ্টি পদ্ধতি কি ধরনের হবে? অ্যালগি তো সালোক সংশ্লেষীয় রঞ্জক সবারই আছে, সেই জন্য এদের সবাই হবে অটোট্রফস। তার মানে কি? অটোট্রফস কথা হচ্ছে স্বভোজী পুষ্টি, তার মানে নিজের খাদ্য নিজেই সংশ্লেষ করতে পারে। সমস্ত অ্যালগি মোটামুটি কি অটোট্রফস, ঠিক আছে? সেই জন্য এদের পুষ্টি মেইনলি 100% করা যেতে পারে স্বভোজী। এমন অ্যালগি নেই যে সাধারণত সালোক সংশ্লেষ করতে পারে না, এরকম অ্যালগি নেই, ঠিক আছে? সবাই স্বভোজী, এখানে নতুন করে আর কিছু বলার নেই। তারপরটা চলে যাবো কোষ প্রাচীর। কোষ প্রাচীর বলতে গেলে এখানে মেইনলি আমরা অ্যালগিদের তিনটে ক্যাটাগরি করব। একটা হচ্ছে গ্রিন অ্যালগি, মানে সবুজ শৈবাল, তাই তো? দ্বিতীয় হচ্ছে ব্রাউন অ্যালগি, আর তৃতীয় হচ্ছে রেড অ্যালগি। এই তিন ধরনের ভাগ করি মেইনলি, ঠিক আছে? রেড অ্যালগি, গ্রিন অ্যালগি মানে সবুজ শৈবাল। সবুজ শৈবালের কোষ প্রাচীরের মেইন যে উপাদান সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কি অ্যাকচুয়ালি? সেলুলোজ কি একটা কি? সেলুলোজ একটা কি? কি ধরনের শর্করা? শর্করা তো অনেক ধরনের আছে, এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা, বলো। সেলুলোজটা কি ধরনের শর্করা? মানে একটা বহু শর্করা, ঠিকই। বহু শর্করার আবার ভাগ আছে, দুটো ভাগ আছে, একটা হোমো, একটা হেটেরো। তাহলে সেলুলোজটা হচ্ছে হোমো পলিস্যাকারাইড, পলিমার অফ গ্লুকোজ, ঠিক আছে? পলিমার অফ গ্লুকোজ এটা সেলুলোজ, ঠিক আছে? এই সেলুলোজ বেশি কোথায় থাকে? সেলুলোজ বেশি উদ্ভিদের মধ্যেই থাকে, কারণ এরাই থাকে। আমাদের কি সেলুলোজ আমরা নিই বা আমাদের শরীরে কোনো সেলুলোজ আছে সেভাবে? আমরা সেলুলোজ কিন্তু ইনটেক করতে পারি না। সেলুলোজ বেশিরভাগ উদ্ভিদের থাকে, এরাই তৈরি করে বেশিরভাগ সেলুলোজগুলো। তো এই সেলুলোজ আমরা কিন্তু গ্রহণ করতে পারি না। আমাদের শরীরে সেলুলোজ কি হয় না? ডাইজেশন হয় না, কারণ
আমাদের শরীরে সেলুলোজ উৎসেচক নেই। সেই জন্য আমরা শাকসবজি খেলে সেগুলো আমরা একদম পুরোপুরি কি করতে পারি না, সেগুলোকে পাচিত করতে পারি না। তবুও আমরা খাই কেন? কারণ শাকসবজিতে প্রচুর পরিমাণে কি আছে, মিনারেলস আছে, ভিটামিন পাই এবং রাফেজ জাতীয় খাদ্য বেশি থাকার ফলে ওইগুলো গ্রহণ করলে আমাদের যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা কি হয়ে যায়, কম হয়। কোলন ক্যান্সারের সম্ভাবনা কম হয়, উচ্চ রক্তচাপ কমে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো হয়। কিন্তু শাকসবজি খেলে আমাদের কিন্তু কি হয় না, কোনো ওই এনার্জি পাবো মানে যে ফুড সোর্স হিসেবে সেটা শাকসবজি হয় না। ঠিক আছে, তাহলে তো খুব ভালো হতো যদি আমরা এনার্জি পেতাম, তাহলে খেতে পেলে 2-4টে গাছের পাতা ছিঁড়ে খেয়ে নিতাম, পেট ভরে যেত, ভাত মুড়ি খাওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু গরু ছাগল এদের পেটে চিন্তা নাই কেন? কারণ তাদের পেটে কি আছে, সেলুলোজ উৎসেচক খাওয়ানো হচ্ছে। তাদের যে পাকস্থলীতে বিভিন্ন ধরনের প্রোটোজোয়াগুলো রয়েছে, ট্রাইকোডিনফা জাতীয় বা আরো অনেক ধরনের ট্রাইকোডার্মা কর্নিকি, এগুলোর পিছনে থাকার ফলে তাদের সেলুলোজ কি হচ্ছে, ক্ষরণ হচ্ছে। সেই সেলুলোজ ক্ষরণের কারণে তারা সেলুলোজ জাতীয় খাবারগুলোকে খুব ভালোভাবে খেতে পারছে। আর আমাদের সেটা নেই, যেন আমরা সেলুলোজকে অ্যাজ এ ফুড হিসাবে ফর এনার্জি সোর্স হিসেবে গ্রহণ করতে পারি না। ঠিক আছে, তো নেক্সট হলো আসছি ব্রাউন অ্যালগি। ব্রাউন অ্যালগিতে মেইনলি যেটা থাকে, এখানেও সেলুলোজ প্লাস পেকটিন থাকে। রেড অ্যালগি সেলুলোজ প্লাস পলিসালফেট এস্টার, এগুলো হচ্ছে কোষ প্রাচীরের তাদের উপাদান, পলিসালফেট এস্টার। এই যে কোষ প্রাচীরের এদের তাহলে মেইনলি আমরা দেখতে পাচ্ছি শৈবালের মেইন কোষ প্রাচীর উপাদান হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, এবার ব্যতিক্রমী হিসেবে কিছু কিছু রয়েছে মেইন উপাদান সেলুলোজ। পলিসালফেট তাহলে কি চলে আসছে নেক্সট পয়েন্ট, সালোক সংশ্লেষীয় রঞ্জক। সালোক রঞ্জককে এবার লাইন টেনে নাও, তিন ভাগে ভাগ করবে। এরকম তিন ভাগে কি ভাগ করবে, গ্রিন অ্যালগি, হ্যাঁ গ্রিন অ্যালগি, ব্রাউন অ্যালগি আর রেড অ্যালগিতে ভাগ করবে। এখানেও সালোক রঞ্জক দেখো, তাহলে গ্রিন অ্যালগিদের বেশিরভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লোরোফিল এ এবং বি বেশি থাকে তাদের গ্রিন অ্যালগিতে। আবার বলি, ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি থাকে গ্রিন অ্যালগিতে। ব্রাউন অ্যালগিতে বেশিরভাগ থাকে ক্লোরোফিল এ এবং সি, তার সাথে অ্যাক্সেসরি পিগমেন্ট হিসেবে থাকে পিউকোজ্যান্থিন। এটা একটু মনে রাখবে যে পিউকোজ্যান্থিন কাদের থাকে, পিউকোজ্যান্থিন PUCOXANTHINE, পিউকোজ্যান্থিন। ঠিক আছে, কাদের থাকে, ব্রাউন অ্যালগি। এটা একটা সহায়ক রঞ্জক, সাহায্য করে। ঠিক আছে, পিল PHYL, হ্যাঁ তো পিল সালোক একটা যে অ্যাক্সেসরি পিগমেন্ট, সহায়ক রঞ্জক, মানে সালোক সংশ্লেষে সহায়তা করে, যেটাকে কি বলা হয়, সহায়ক রঞ্জক। মেন রঞ্জক তো ক্লোরোফিল রয়েছে, ওদের মেন পিগমেন্ট কি রয়েছে, ক্লোরোফিল, এটা মেন পিগমেন্ট। এগুলো হচ্ছে প্রধান রঞ্জক, আর এটা হচ্ছে সহায়ক রঞ্জক। ঠিক আছে, কিছু লিখতে যা যাচ্ছে সেটা লেখো, পিউকোজ্যান্থিন। ঠিক আছে, সহায়ক রঞ্জক। বানান আমি আগে বলে দিলাম। রেড অ্যালগি, লাল শৈবাল। তো রেড অ্যালগি, লাল শৈবাল, এদের কি থাকবে, ক্লোরোফিল
ক্লোরোফিল এ আর ডি, এ এবং ডি থাকবে। আর সহায়ক রঞ্জক হিসেবে যে থাকে ফাইকোএরিথ্রিন, 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 ঠিক আছে। তাহলে এটাও কি হবে? ফাইকোএরিথ্রিন সহায়ক রঞ্জক হবে একটা, আর এদের মেন প্রধান রঞ্জক হবে ক্লোরোফিল এ আর ডি। তাহলে একটু মনে রাখবে এটা সবার আছে, তাহলে পরপর একদম বি সি, ঠিক আছে। গ্রিন বি থাকবে, ব্রাউনে সি থাকবে, রেডে ডি থাকবে, ঠিক আছে। এটা পরে পরীক্ষা যে এই সহায়ক রঞ্জক যে অংশে আছে ফিউকোজান্থিন কোন ধরনের শৈবালে থাকে বা ফাইকোএরিথ্রিন কোন ধরনের শৈবালে থাকে, ঠিক আছে। কোনটা? এ আর ডি, ক্লোরোফিল এ আর ডি, ক্লোরোফিলের বিভিন্ন ধরনের ভাগ আছে তো, ক্লোরোফিলের তাদের যে গ্রুপের উপর ডিপেন্ড করে ক্লোরোফিল অনেক ধরনের হয়, ক্লোরোফিল এ বি সি ডি ই, ঠিক আছে। আরো হতে পারে এইচ পর্যন্ত অনেক সময় থাকে ম্যাক্সিমাম, হ্যাঁ। ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে তো আরো বেশি থাকে এরকম, ঠিক আছে। ওদের ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে তখন আমরা সামনে বি অ্যাড করে দেবো, মানে এখানে সামনে বি দিলে হয়ে যাবে ব্যাকটেরিয়া ক্লোরোফিল। কিন্তু আমরা এখন বলছি প্ল্যান্টের ক্লোরোফিল উপর, এই অ্যালগিদের ক্লোরোফিল উপর, মানে শুধু ক্লোরোফিল বলছি। ব্যাকটেরিয়া ক্লোরোফিলকে বি সি এইচ এল দিয়ে হয় সিস্টেম, ঠিক আছে। আলোচনা রঞ্জক হয়ে গেল। রঞ্জকের উপর কোড কি আছে? সঞ্চিত খাদ্য। একইভাবে সঞ্চিত খাদ্য, এইভাবে তোমরা দিতে করে নাও। ঠিক আছে, সঞ্চিত খাদ্য, রিজার্ভ ফুড মেটেরিয়াল এগুলো বলি। অর্থাৎ তারা সালোক সংশ্লেষ করেছে, সালোক সংশ্লেষ করে অতিরিক্ত যে খাবারগুলো তারা নিজে সঞ্চয় করেছে, সেই সঞ্চয়টাকে বলছি আমরা সঞ্চিত খাদ্য বা রিজার্ভ মেটেরিয়াল বা ফুড রিজার্ভ মেটেরিয়াল। এই ধরনের খাদ্য এরা সঞ্চয় করে। গ্রিন অ্যালগি মেইনলি সঞ্চয় করে কি ধরনের খাদ্য? স্টার্চ, স্টার্চ, হ্যাঁ স্টার্চ। স্টার্চটা কি? স্টার্চ শর্করা। কোন ধরনের শর্করা? কোন ধরনের পলিমার বা কোন ধরনের স্টার্চ? হোমোপলিস্যাকারাইড, এটাও হোমোপলিস্যাকারাইড স্টার্চ, ঠিক আছে। স্টার্চ, স্টার্চ হোমোপলিস্যাকারাইড, ঠিক আছে। Starch is the polymer of amylose and amylopectin, ঠিক আছে। amylose connected by beta 1,4 glycine linkage and amylopectin এর থেকে alpha 1 সিম্পলে থাকে। আবার বলি starch is the polymer of amylose, যদি বায়োমলিকুলটা ওই জায়গায় পড়া হয়ে থাকে তাহলে বুঝবে amylose and amylopectin, ঠিক আছে। amylose is the polymer of glucose connected by alpha 1,4 glycine linkage, alpha 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। যদি এই জায়গাটা আমার বলা দরকার ছিল না, এটা তোমাদের বায়োমলিকুল ছিল, আর এটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, ঠিক আছে। এগুলো স্টার্চে মিলিয়ে থাকবে। আর ব্রাউন অ্যালগিতে কি থাকবে? ব্রাউন অ্যালগিতে দেখো ল্যামিনারিন, নামটা শুনেছো? ল্যামিনারিন, এটা একটা শর্করা, মানে একটা সঞ্চিত কার্বোহাইড্রেট। তাছাড়া থাকে ম্যানিটল, ম্যানিটল এটা একটা সঞ্চিত খাদ্যবস্তু ব্রাউন অ্যালগিতে, ম্যানিটল। রেড অ্যালগি, লাল শৈবালদের কি আছে? এদের সঞ্চিত খাদ্যবস্তুটার নাম হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিডিয়ান স্টার্চ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে এগুলো, ফ্লোরিডিয়ান স্টার্চ এগুলো সব পরীক্ষায় পড়ে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো পরীক্ষায় পড়ে, যে কাজে দেখতে পায়। ফ্লোরিডিয়ান, ঠিক আছে। নেক্সট তাহলে আসছে কি? জননটা, হ্যাঁ জনন বা রিপ্রোডাকশন। জনন কি? জনন কাকে বলে? না সাধারণত আমরা জানি বা যেটা নিষেধ প্রক্রিয়া বলি, নরমালি হচ্ছে
জনন বলতে হলে বিভিন্ন যে প্রক্রিয়া, যে শারীরিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো অপত্য জীব সৃষ্টি হয় সেটা যে জনন। সেই জনন আবার তিন ধরনের হতে পারে। একটা যে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাই তো তিন ধরনের হতে পারে। কি বললাম তাহলে এটা বুঝে দিচ্ছি। এবার জনন হেডিং দাও, জনন হেডিং দাও। জনন সাধারণত আমরা তিনটে ভাবে পাই। এখন যেটা বললাম কি, একটা হচ্ছে ভেজিটেটিভ, বাংলায় বললে অঙ্গজ জনন, ভেজিটেটিভ অঙ্গজ জনন। আর একটা কি বললাম, অ্যাসেক্সুয়াল অযৌন জনন, আর একটা হচ্ছে সেক্সুয়াল যৌন জনন। ঠিক আছে। ভেজিটেটিভ অনেক ধরনের হতে পারে, যেমন ধরো না বাইনারি ফিশন বা ফিশন মানে বিভাজন শুধু। ব্যাকটেরিয়া ক্ষেত্রে এরকম হয়, যেমন বেশিরভাগ ব্লু গ্রিন অ্যালগি ফিশন। বাংলায় যদি বলি এটা বিভাজন, ঠিক আছে, বিভাজন ফিশন। দ্বিতীয় হচ্ছে ফ্রাগমেন্টেশন। ফ্রাগমেন্টেশন কি? ফ্রাগমেন্টেশন হচ্ছে খণ্ডীভবন। ঠিক আছে। তৃতীয় হচ্ছে কিছু ক্ষেত্রে শৈবালের বার্ডিংও দেখা যায়। কিছু শৈবাল আছে যাদের বার্ডিংও দেখা যায়। বার্ডিং মানে কি? প্রবর্তন। এই জিনিসগুলো দেখা যায়। ফিশন, ফ্রাগমেন্টেশন, বার্ডিং, এই সমস্ত ঘটনা এদের দেখা যায়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিটে কি হয়? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইউনিট হয় স্পোর। আমরা জানি অযৌন জননের একক কি হয়? স্পোর বা রেণু। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এটাও অনেক ধরনের রেণু থাকবে, তার মানে এখানে নাম। প্রথম হচ্ছে জুস্পোর। কাকে বলে? জুস্পোর কাকে বলে? জুস্পোর হচ্ছে বাংলায় বলে চলরেণু। ঠিক আছে। অর্থাৎ যে সমস্ত রেণুগুলো চলনে সক্ষম বা যাদের ফ্লাজেলা আছে, অর্থাৎ ফ্লাজেলা যুক্ত রেণু। ফ্লাজেলা যুক্ত রেণু। কাদের দেখতে পাবো? বেশিরভাগ এগুলো ক্লামাইডোমোনাসে দেখতে পাবো, যাদের ফ্লাজেলা আছে। ঠিক আছে। চলরেণু। হ্যাঁ, এই যে ধরো এই যে ক্লামাইডোমোনাস, মিউকাস তো এর মধ্যে নয়, শৈবালের মধ্যে পড়ে না। মিউকাস তো ছত্রাকের মধ্যে পড়ে, শৈবাল বলছি। তো জুস্পোরের পর আসছে অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোর বাংলায় কি বলবো? অচল রেণু। উদাহরণ অচল রেণু। আমরা পড়ছি এখন শৈবাল। পেডিক্যাম কি? ছত্রাক। তো এটা হচ্ছে উদাহরণ হবে ক্লোরেল্লা। ক্লোরেল্লা এরকম দেখতে। ক্লোরেল্লা অচল রেণু। তাছাড়া আছে কিছু ক্ষেত্রে, যেমন নীলাবসু শৈবালের ক্ষেত্রে আছে হেটেরোসিস্ট। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, হেটেরোসিস্ট। কি করে এটা? এটা একটা রেণু হিসেবে কাজ করে। রেণু তো বটে, এটা একটা রেণু প্লাস নাইট্রোজেন সম্বন্ধন, N2 এক্সেশন, নাইট্রোজেন সম্বন্ধন করে একটা রেণু বলতে পারি। হেটেরোসিস্ট কাদের দেখতে পাই বললাম? নীলাবসু শৈবাল বা BGA, তার মানে কি? ব্লু গ্রিন অ্যালগি, BGA বলা হয়, তাই না? তাদের দেখতে হবে হেটেরোসিস্ট। তাছাড়া আরো আছে একাইনেট।
অ্যাকাইনেট দেখতে হবে, এখানেও সব নিরাপদ সমীকরণ বিজি হবে। অনেক ধরনের আছে যেমন হচ্ছে এন্ডোস্পোর, শৈবালদেরও এন্ডোস্পোর থাকে, ব্যাকটেরিয়া আমরা এন্ডোস্পোর পেয়েছি, এই এন্ডোস্পোর কিন্তু আলাদা। আবার বলি ব্যাকটেরিয়া এন্ডোস্পোর পড়েছিলাম, সেটা হচ্ছে অন্তরেণু, সেটাকে অন্তরেণু বলেছিলাম, কিন্তু সেই অন্তরেণু ব্যাকটেরিয়াকে প্রতিকূল পরিবেশে তাকে একটা প্রোটেকশন দিতে সাহায্য করছিল। প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়ার চারিপাশে একটা কভারিং লেয়ার হয়, ঠিক আছে, প্রতিকূল পরিবেশে পড়লে ব্যাকটেরিয়া সেই লেয়ারটা কি সেই অবস্থাটাকে আমরা বলি এন্ডোস্পোর অবস্থা, অন্তরেণু অবস্থা। কিন্তু ব্যাকটেরিয়ার এন্ডোস্পোর আর শৈবালের এন্ডোস্পোর কিন্তু আলাদা, ঠিক আছে। এদের এন্ডোস্পোর রেণুর মতনই কাজ করে। এই এন্ডোস্পোর কার দেখা যায়, যে শৈবাল দেখা যায় তার নাম হচ্ছে ডার্মা কার্পন, ডার্মা কার্পন, এদের দেখতে হবে। এরকম অনেক আছে, এক্সোস্পোর আছে, এরকম নিউট্রোস্পোর আছে, হেটেরোস্পোর আছে, যাই হোক কথা বলছি না। মেইনলি যেটা মনে রাখবে তোমরা, এই যে জুস্পোর, অ্যাপ্লানোস্পোর আর হেটেরোসিস্ট, এই তিনটে বেশি আছে। এন্ডোস্পোর, এক্সোস্পোর এটা হচ্ছে বহিরেণু বলা হয়, এক্সোস্পোর। বুঝলেন, এক্সোস্পোর তো হয়ে গেল। নেক্সট হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল কথা মানে কি, যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশনকে ওরা পড়ে তিন ভাগে ভাগ করা যায়। কি কি বলো, এবার বলো আইসোগ্যামি জিনিসটা কি? বুঝলে, সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা বললাম কি তিন ভাগে ভাগ করলাম। এক হচ্ছে এখনই বললে আইসোগ্যামি, বটে। দ্বিতীয় হচ্ছে অ্যানাইসোগ্যামি, আর একটা হচ্ছে ঠিক আছে উগ্যামি। তো আমরা যে আইসোগ্যামি, আইসোগ্যামি কাকে বলে, যখন দুটো রেণু হয়, দুটো গ্যামেট কি, হ্যাঁ আগে বলেছিলাম মরফোলজিক্যালি এন্ড আরেকটা কি বলেছিলাম, বাহ্যিক হতে হবে, আর মরফোলজিক্যালি এন্ড ফিজিওলজিক্যালি, শারীরগত হবে, ফিজিওলজিক্যালি কি হবে, দুটোই সেম, অর্থাৎ জিনিসটা এরকম দেখতে হবে। তখন চলে গেছে আইসোগ্যামি। আইসোগ্যামির উদাহরণ কি হবে, আইসোগ্যামির উদাহরণ হবে ইউলোথ্রিক্স। অ্যানাইসোগ্যামি কি হবে, মরফোলজিক্যালি ডিফারেন্ট, এমটা হচ্ছে সেম নয় কিন্তু ফিজিওলজিক্যালি সেম, তারা হচ্ছে অ্যানাইসোগ্যামি। যেমন হচ্ছে অর্থাৎ এরকম জিনিস দেখো, মরফোলজিক্যালি সেম নয়, একটা বড় একটা ছোট, কিন্তু গঠনগত হবে দুজনের সেই একই জিনিস আছে, ভেতরে গঠন কিন্তু কাঠামো একই, তাহলে অ্যানাইসোগ্যামি উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা হবে, ইউডর্নিয়া হবে, ইউডর্নিয়া, ঠিক আছে।
আর উগামি মানে কি মরফোলজিক্যালি ডিফারেন্ট এন্ড ফিজিওলজিক্যালি ডিফারেন্ট। তাহলে দেখো নিচটা হচ্ছে একটা এরকম আর এটা এরকম, কেউ কারোর মধ্যে দেখতে ওঠে না, তাহলে এটা হচ্ছে উগামি। অর্থাৎ মরফোলজিক্যালি ফিজিওলজিক্যালি ডিফারেন্ট এরকম গ্যামেটদের দ্বারা যে ডিসেক্টটা হবে তাদেরকে বলা হয় উগামি ডিসেক্ট বা উগামাস প্রকৃতির ডিসেক্ট। ঠিক আছে, এটা উদাহরণ আমরা দেখতে পাবো হল বক্স। হ্যাঁ হবে, একটা মনে হবে একটা এবার আমি একটু এটা দেখিয়ে দিই, এটা পিপিটিতে বা এতে দেখাই। করেছি भाग दिए सब की पढ़ा छवि आज भाग दिया ঠিক আছে। দেখো এখানে অনেক ভাগ আছে এই জায়গায় এই জিনিসটা ছবিগুলো দেখে নাও। এটা হচ্ছে থ্যালাস স্ট্রাকচার, থ্যালাস অর্গানাইজেশন আমরা দেখছি। তো থ্যালাস অর্গানাইজেশনে তো থ্যালাস অর্গানাইজেশনে যেটা হচ্ছে কি যে ইউনিসেলুলার, দেখো ইউনিসেলুলার এটা হচ্ছে এককোষী। ইউনিসেলুলার মানে একটাই কোষ একটাই প্রোবডি এবং তার আবার কি রয়েছে ফ্লাজেলেটেড। উদাহরণ কি রয়েছে গামাইটোমাস। অর্থাৎ এখানে থ্যালাস স্ট্রাকচার কেন বলছি, নামটা হচ্ছে থ্যালাস। থ্যালাস তাদের কি বলি, যাদের দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় তাদের কি থ্যালোফাইট বা সমাঙ্গদেহী বলি। এদের দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় সেজন্য এদেরকে কি বলি, থ্যালোফাইট বলি। ঠিক আছে, তাহলে এইদের গঠনটা সব থ্যালোফাইট গঠন বা থ্যালাস স্ট্রাকচার হয়। তো থ্যালাস স্ট্রাকচার এদের পাঁচ ধরনের হয়। একটা হচ্ছে ইউনিসেলুলার টাইপ। থ্যালাস স্ট্রাকচার কত ধরনের হয় বললাম, পাঁচ ধরনের। একটা হচ্ছে ইউনিসেলুলার টাইপ, দ্বিতীয় হচ্ছে কলোনিয়াল টাইপ,
তৃতীয় হচ্ছে ফিলামেন্টাস, ফিলামেন্টাস টাইপ। আর চতুর্থ হচ্ছে প্যারেনকাইমাটাস টাইপ। আর লাস্ট পঞ্চম হচ্ছে সাইফোনেসিয়াস টাইপ, সাইফোনেসিয়াস। এই পাঁচ ধরনের স্ট্রাকচার হয় এবং এদের আরো ভাগ আছে, ঠিক আছে? আমাদের বলছি না তাই, তো এদের আরো অনেক ভাগ আছে। তো ইউনিসেলুলারটা আবার ভাগ করা যায় ফ্ল্যাজেলেটেড, মানে মোটাইল, নন মোটাইল, ঠিক আছে, রাইজোপোডিয়াল টাইপ, ঠিক আছে, এবং স্পাইরাল টাইপ, চার ভাগে ভাগ। আবার কলোনিয়াল আছে, সিনোভিয়াল টাইপ, পামেলয়েড টাইপ, এরকম ভাগগুলো আছে। ফিলামেন্টাস হচ্ছে ব্রাঞ্চ, আনব্রাঞ্চড, ঠিক আছে, এগুলো সব এরকম ভাগগুলো আছে। তা প্রথম ওইখানে থাকবে ইউনিসেলুলার অ্যালগির মধ্যে একটা एग्जांपल কি পেলাম, ক্লামাইডোমোনাস, ঠিক আছে, এবং ইউনিসেলুলার অ্যালগি প্লাস নন মোটাইল। দেখো এখন যেটা বলছিলাম ভাগটা নন মোটাইল, এর হচ্ছে ক্লোরেল্লা, ক্লোরেল্লা নন মোটাইল হচ্ছে ক্লোরেল্লা, ঠিক আছে। আবার কলোনিয়াল, কলোনিয়ালের মধ্যে ভাগ কি বলেছিলাম, সিনোভিয়াল, সিনোভিয়াল। এই যে ভলভক্স, ভলভক্সের আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে রোলিং অ্যালগি। কি নাম বললাম, রোলিং, রোলিং অ্যালগি বলা হয় ভলভক্সকে, রোলিং অ্যালগি বলা হয়, এটা তোমরা রাখবে, রোলিং অ্যালগি। এটা হচ্ছে সিনোভিয়াল টাইপ। দেখতে অনেকগুলো ভলভক্স থাকে, এখানে কেমন আছে, একে অপরের সাথে একটা মিসলিনিয়াস সিপ, মানে একটা আবরণ, তার মধ্যে সব ভলভক্সগুলো আছে একসাথে, গোল ফুটবলের মতো রয়েছে। তো এই ধরনের ঘটনা বলে সিনোভিয়াল বলে, ঠিক আছে। আবার একইভাবে সিনোভিয়াল কিন্তু নন মোটাইল, এর রয়েছে সিনেডাসমাস, সিনোভিয়াল কিন্তু নন মোটাইল। তাহলে এগুলো হচ্ছে সিনোভিয়ালের ভাগ। সিনোভিয়ালের আরো ভাগ ছিল, পামেলয়েড, ওগুলো এখানে দেয় নাই দেখছি, ঠিক আছে। সিনোভিয়ালের আরো ভাগ আছে, তাহলে কি বললাম, কলোনিয়ালের ভাগ, কলোনিয়াল ভাগ হচ্ছে সিনোভিয়াল, পামেলয়েড, তারপরে রাইজোক্লোরিস টাইপ বা ক্রাইসোডেন্ড্রন টাইপ, ঠিক আছে। এইটা আছে, তিন চার ধরনের আছে। তারপর আসছি ব্রাঞ্চিং এর ব্যাপারটা। ফিলামেন্টাস এর দু ভাগে, ব্রাঞ্চ এন্ড আনব্রাঞ্চড। আনব্রাঞ্চের মধ্যে কি রয়েছে দেখো, আনব্রাঞ্চ মানে কোনোদিন ব্রাঞ্চিং নেই, উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স। তাছাড়া আরেকটা উদাহরণ এখানে দেওয়া যেত, সেটা হচ্ছে এই ছবিটা, এটা কার ছবি দেখো, বলো, ঠিক, স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কি আনব্রাঞ্চড, স্পাইরোগাইরা কি নাই, কোনো ব্রাঞ্চিং নেই। স্পাইরোগাইরা হচ্ছে একটা আনব্রাঞ্চড অ্যালগি। স্পাইরোগাইরাকে বলা হয় জলজ রেশম বা পন্ড সিল্ক বলা হয়, জলের রেশম বলা হয় স্পাইরোগাইরাকে, পন্ড সিল্ক বলা হয়, ঠিক আছে। আর যেগুলো ব্রাঞ্চ, ব্রাঞ্চ যেমন এই যে ব্রাঞ্চ অ্যালগি, এখানে এই ব্রাঞ্চের আবার ভাগ আছে হেটেরোটিকাস টাইপ, ঠিক আছে। কার দেখতে পাচ্ছি, স্টিগিওপলিনিয়াম ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, যে অ্যালগিটা কি হয়েছে, ব্রাঞ্চিং হয়েছে, ঠিক আছে, ব্রাঞ্চিং। তাহলে এই যে এটা হয়ে গেল ব্রাঞ্চ। ফিলামেন্টাসের মধ্যে বলছি, ফিলামেন্টাস হচ্ছে আনব্রাঞ্চ আর ব্রাঞ্চ। ফিলামেন্টাস দু ধরনের, ব্রাঞ্চ আর আনব্রাঞ্চ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ একটা টার্ম দিয়েছে ডেনড্রয়েড টাইপ। এই ডেনড্রয়েডটা কার মধ্যে পড়বে, ডেনড্রয়েড পড়বে কলোনিয়ালের মধ্যে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম না যে কলোনিয়ালের কয়েকটা ভাগ আছে, যেমন সিনোভিয়াল বলেছি, ছবিতেও রয়েছে ওখানে, যেমন পামেলয়েড, পামেলয়েড, যেমন ডেনড্রন বা ডেনড্রাইটিক টাইপ, ডেনড্রাইটিক টাইপ, আর একটা হচ্ছে রাইজয়েড টাইপ। রাইজ, এই চার ধরনের হয় রাইজয়েড টাইপ। তো এখানে যে ছবিগুলো কয়েকটা দিয়েছে, সেটা হচ্ছে সিনোভিয়ালের ছবিটা দিয়েছে, ডেনড্রাইটিকের ছবি দিয়েছে, দেয় নাই যেটা হচ্ছে রাইজয়েডের এন্ড পামেলয়েডের ছবি দেয় না। তো রাইজয়েডের ছবি এরকম, রাইজয়েড করে দেখতে এরকম, স্টার লাইক গঠন, এরকম এরকম অ্যালগিগুলো যখন একসাথে অনেকগুলো থাকবে, একসাথে অনেকগুলো যখন থাকবে এরকম অ্যালগি, তখন তাদেরকে বলা হয় রাইজয়েড, রাইজয়েড,
আর পামেলয়েড গুলো দেখতে হয় এরকম। পামেলয়েড হচ্ছে এরা একটা মিউসিলেজ, এখানে অ্যালগিগুলো এইভাবে কাজেরগুলোকে উঠিয়ে উঠে থাকবে, হচ্ছে পামেলয়েড টাইপ। পামেলয়েড, হ্যাঁ পামেলয়েড টাইপ এরকম হয়। নেক্সট হচ্ছে প্যানকাইমাটাস টাইপ। প্যানকাইমাটাস টাইপ আর সাইকোনেসিস টাইপ। প্যানকাইমাটা কথা হচ্ছে ফলিয়েজ লাইক স্ট্রাকচার, পাতার মতো, লিফ লাইক কটন। এই যে ছোট দেখতে পাচ্ছ কেমন দেখতে, মানে সে পাতার মতো দেখতে লাগছে, সেই জন্য বলেছে প্যানকাইমাটাস টাইপ। কার দেখতে পাবো? উলভা। উলভা খুব ইম্পর্টেন্ট একটা অ্যালগি, কারণ একে অনেক জায়গায় শাক মানে অ্যাজ এ ভেজিটেবল হিসেবে গ্রহণ করা হয়, ফুড সোর্স হিসেবে উলভাকে গ্রহণ করা হয়, ঠিক আছে, খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। না আমরা এখানে পাওয়া যায় না, বেশিরভাগ জাপানে আছে, স্কটল্যান্ডে আছে, এই জায়গাগুলোতে আছে। এইগুলোতে খাবার হিসেবে ব্যবহার করা উলভাকে, ঠিক আছে। আরেকটা কি বলছিলাম, আরেকটা হচ্ছে প্যানকাইমাটাস হলো সাইকোনেসিয়া। সাইকোনেসিয়া এই যে সাইকোনেসিয়া হচ্ছে ভাউচেরিয়া। ভাউচেরিয়া একটা স্পেশাল ব্যাপার আছে, তোমরা বলতে হবে ভাউচেরিয়ার স্পেশাল একটা ক্যারেক্টার আছে, সেটা কি? ভাউচেরিয়া পড়েছো তোমরা, স্পেশাল ক্যারেক্টার পড়েছো তোমরা, বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ। কোষ বিভাজনের সময় পড়েছি, ঠিক আছে। বহু নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ, দেখো কোষটা কতগুলো, দেখো সব কত বহু নিউক্লিয়াস যুক্ত রয়েছে, তাই না? অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে ভাউচেরিয়া, তাই না? সিনোসাইটিক প্রকৃতি, ভাউচেরিয়া হচ্ছে সিনোসাইটিক প্রকৃতি। এই হচ্ছে ভাউচেরিয়া। ভাউচেরিয়া ছাড়াও আরেকজনের এরকম দেখা যায়, তার নাম হচ্ছে বট্রিডিয়াম। ওর হচ্ছে সিনোসাইটিক, বট্রিডিয়াম, এর হচ্ছে সিনোসাইটিক। তাহলে এই হচ্ছে অ্যালগিদের বিভিন্ন কি খেলা স্ট্রাকচার গুলো, ঠিক আছে? দেখে নাও, হ্যাঁ অরিজিনাল সলভ তো এরকম দেখা যাচ্ছে, মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছ, ঠিক আছে? ঠিক আছে, তো মাইক্রোস্কোপের পরে দেখাবো। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাসিক লাস্ট টপিক, এটার ইকোনমিক্যাল ইম্পর্টেন্স, ঠিক আছে? অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব অল্প কিছু জিনিস আছে, তাহলে শেষ হয়ে যাবে ইকোনমিক্যাল ইম্পর্টেন্স, হ্যাঁ ইকোনমিক্যাল ইম্পর্টেন্স। যে কটা জিনিস লিখে দিচ্ছি এখানে ইকোনমিক্যাল, সেগুলি মোটামুটি পড়বার মতো, ঠিক আছে? ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অর্থাৎ হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব কি আছে, অর্থনৈতিক গুরুত্ব। এক মনে রাখবে যে ফুড সোর্স হিসেবে, খাদ্যের উৎস হিসেবে কাজে লাগে, ফুড সোর্স, ঠিক আছে? খাদ্যের উৎস, যেমন উলভা, ঠিক আছে, খাবার হিসেবে কাজে লাগে। পরফাইরা হবে, ল্যামিনারিয়া হবে, ঠিক আছে? পরফাইরা হবে, ল্যামিনারিয়া হবে, এগুলো হবে, ঠিক আছে? ফডার হিসেবে মানে গবাদি পশুর খাদ্য নাকি ফডার, যেমন যে সারগাসাম, তাছাড়া একটা আছে কলের পা বলে একটা আছে, কলের পা বলে একটা শৈবাল আছে, ঠিক আছে? ফডার হিসেবে। তৃতীয় ব্যবহৃত হচ্ছে বায়ো ফার্টিলাইজার হিসেবে, বায়ো ফার্টিলাইজার হিসেবে শৈবালকে ব্যবহার করা, যেমন বলতে পারবে বায়ো ফার্টিলাইজার হিসেবে শৈবাল তোমরা পড়লে, যেমন হচ্ছে অ্যানামিনা, নষ্ট, সিলিন্ড্রোস্পার্মাম, এরা সব হচ্ছে বায়ো ফার্টিলাইজার ইউজ হয়। 4 নাম্বার সোর্স অফ আগার আগার। আগার আগার নামটা শুনেছো? আগার আগার কি? হ্যাঁ জেলি তৈরি করতে, একটা সলিডিফাইং এজেন্ট, মানে কোনো জিনিসকে সলিড করতে কাজে লাগে, আইসক্রিম প্রস্তুতিতে, জেলি প্রস্তুতিতে, জ্যাম জেলি প্রস্তুত করে আগার আগার লাগে। তাছাড়াও ব্যাকটেরিয়া যখন কালচার করা হয় পেট্রি প্লেটে, সেখানে আগার দেওয়া হয়। আগার আগারটা কি অ্যাকচুয়ালি ইজ দ্য পলিমার অফ agarose and agaropectin, এই দুটো পলিমার আছে agarose। কিন্তু পাওয়া যায় কোথা থেকে, এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, পাওয়া যায় রেড অ্যালগি থেকে। কোন রেড অ্যালগি? দুটো রেড অ্যালগি, একটা নাম হচ্ছে গ্রাসিলারিয়া, পরীক্ষায় খুব পড়ে এটা আগারটা, আর একটা নাম হচ্ছে জেলিডিয়াম, ঠিক আছে? জেলিডিয়াম, এই দুটো রেড অ্যালগি থেকে পাওয়া যায় আগার আগার। 5 নাম্বার ক্যারাজিনিন বা ক্যারাজিনান বলে,
ক্যারাজিনান পাওয়া যায়, এটাও পাওয়া যায় রেড অ্যালগি থেকে, রেড অ্যালগি থেকে পাওয়া যায়। তার নাম কি? কন্ড্রাস ক্রিসপাস, কন্ড্রাস ক্রিসপাস, এটা একটু মনে রাখবে। এগুলো পায় ক্যারাজিন কিসে লাগে? কসমেটিক ইন্ডাস্ট্রি, কসমেটিক জিনিসপত্র, প্রসাধনী দ্রব্য তৈরিতে কাজে লাগে, ঠিক আছে? কসমেটিক বলতে ক্যারাজিন প্রচুর লাগে। তাছাড়াও লাগে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মানে ওষুধ তৈরিতে, ড্রাগ ডেলিভারি, কোনো ওষুধকে ডেলিভার করতে শরীরের মধ্যে ক্যারাজিনকে কাজে লাগে, ঠিক আছে? ক্যারাজিন হচ্ছে ভালো একটা পলিমার, বায়োপলিমার, যেখানে আমাদের প্রচন্ড সেই হাইড্রোজেল প্রস্তুতি, মানে জেল কোনো জায়গায় আঘাত লেগেছে সেই জেল হয় না, সেই জেল প্রস্তুতির কাজে লাগে, ঠিক আছে? তো ক্যারাজিন লাগে। আর হচ্ছে অ্যালজিনিক অ্যাসিড, অ্যালজিনিক অ্যাসিড, এটাও মনে রাখবে, অ্যালজিনিক অ্যাসিড। তাছাড়াও 7 নম্বর হচ্ছে হাইড্রোকলয়েড। এই ক্যারাজিন হচ্ছে এক ধরনের হাইড্রোকলয়েড, সমস্ত ধরনের হাইড্রোকলয়েড আমরা অ্যালগি থেকে পাওয়া যায়, হাইড্রোকলয়েড। এই টার্মটা একটু মনে রাখবে, এগুলো হচ্ছে পজিটিভ দিক, পজিটিভ দিক। মহাকাশ গবেষণায় কাকে ব্যবহার করা হয়? ক্লোরেলা, সেটা কি একটা অ্যালগি? তো মহাকাশ গবেষণায় ব্যবহার করা হচ্ছে ক্লোরেলাকে। কি জন্য ব্যবহার করা হয়? অক্সিজেন, বেশি করে অক্সিজেন প্রোডাকশন করবে ক্লোরেলা, অক্সিজেন প্রোডাকশনের হার অনেক বেশি, তাহলে মহাকাশযানে অক্সিজেন সাপ্লাই দিতে পারবে, ঠিক আছে? এগুলো কি বেনিফিশিয়াল অ্যাসপেক্ট? নিশ্চয়ই তার ক্ষতিকর দিকও আছে, হার্মফুল অ্যাসপেক্ট। প্রথমেই আমরা পড়ে নিয়েছিলাম কিন্তু হার্মফুল অ্যাসপেক্ট, তোমরা বলো, প্রথমে আমরা একটা টার্ম পড়ে নিয়েছিলাম হার্মফুল। হ্যাঁ বলো, ইউট্রফিকেশন, ঠিক, ইউট্রফিকেশন। ইউট্রফিকেশন বলতে হবে, ইউট্রফিকেশন কোন উপাদানের জন্য বা কোন এলিমেন্টগুলোর জন্য হয়? নাইট্রেট এন্ড ফসফেটের জন্য হয় ইউট্রফিকেশন, ঠিক। তাছাড়াও আছে টক্সিসিটি, টক্সিসিটি যেমন চা গাছে, চা গাছে একটা টক্সিন পাওয়া যায়, তার নাম হচ্ছে টেট্রাওডন টক্সিন, টেট্রাওডন টক্সিন চা পাতাতে থাকে। সেখানে কখন থাকবে? যদি সেফালিউরাস বা সেন্টিনেলা, এই দুটোর মধ্যে যে কেউ একজন থাকে, সেন্টিনেলা বা সেফালিউরাস, এই দুটোর মধ্যে একজন কেউ যদি থাকে, তাহলে সেই টক্সিনটা আসে, মেইনলি সেন্টিনেলার জন্য আসে। আর হচ্ছে ফাউলিং অফ বোট। ফাউলিং মানে কি? ফাউলিং কথা মানে হচ্ছে পচন। নৌকার যে পাটাতন হয়, কাঠ হয়, যেটা জলের সাথে টাচ করে থাকে, সেটাকে পচিয়ে দেয় আর কি, ফলে কি হয়ে যায়? লিকেজ হয়ে যায়, ঠিক আছে? এই তিনটে হচ্ছে হার্মফুল। আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি কি আমাদের বেনিফিশিয়াল ব্যাপার হয়েছে, ঠিক আছে? এতটাই থাকবে আর কি, ঠিক আছে? ঠিক আছে, এত থাকবে। আর কিছু প্রশ্ন আছে?